ঠাকুরদা অক্ষয় কুমার দত্ত বাংলায় যুক্তিবাদী বস্তুবাদী দর্শন চর্চার অগ্রণী ব্যক্তিত্ব, বিজ্ঞানভিত্তিক চেতনা ও সমাজ চিন্তার পথিকৃৎ। সত্যেন দত্ত ছোটবেলা কেটেছে ঠাকুরদার সাহচর্যে, তবে তার কিশোর বয়সের আগেই ঠাকুরদার মৃত্যু হয়। উত্তরাধিকার সূত্রে সত্যেন দত্ত পেয়েছিলেন যুক্তিবাদী সংস্কারমুক্ত মন, তীক্ষ্ণ মেধা আর বিশাল একটি পাঠাগার। অক্ষয় দত্ত নিজের চেষ্টায় ফরাসি ভাষা রপ্ত করেছিলেন আধুনিক জ্ঞান বিজ্ঞান দর্শন চর্চার আগ্রহে। নাতিটিও নিজের চেষ্টায় ফরাসি শিখেছিলেন, তাই ইউরোপীয় সাহিত্যের বিশাল ভাণ্ডার উন্মুক্ত হয়েছিল তার কাছে। এফএ পাশ করার পর সত্যেন দত্তের বাবা রজনীনাথ চাইলেন ছেলে ডাক্তারি পড়ুক। নিজে ছিলেন হোমিওপ্যাথ। ছেলেকে পড়াতে চাইলেন মেডিকেল কলেজে। ছেলের একটুও ইচ্ছে নয়। অগত্যা মামা কালীচরণ মিত্রের মধ্যস্থতায় রজনীনাথ শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করলেন। এরপরে সত্যেন দত্তের ভর্তি হওয়া জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউটে বিএ ক্লাসে। অবশ্য সে পড়াও শেষ হলো কই, বিএ পাশ করা আর হয়নি। বাবা মারা গেলেন হঠাৎ। জীবিকার চেষ্টায় কিছুদিন মামার ব্যবসায় যোগ দিতে হলো যুবক সত্যেনকে, কিন্তু বাদ সাধল অসুস্থ শরীর। ছেড়ে দিলেন ব্যবসা। এবার থেকে পুরো সময় সাহিত্য চর্চায়, পড়া আর লেখা। ইতিহাস, দর্শন, পুরাণ পাঠ আর দেশি বিদেশি ভাষা শিক্ষা আর চর্চা চলতে লাগলো। তার জ্ঞান এতই গভীর ছিল যে বন্ধুরা পৌরাণিক বা ঐতিহাসিক ঘটনার কোনো কিছু সঠিক উল্লেখ করতে না পারলে তাকেই জিজ্ঞাসা করতেন। তাদের বিশ্বাস ছিল যে সত্যেন ঠিকই বলে দেবেন সেই ঘটনা। কাব্য পড়ে যেমন ভাবো, কবি তেমন নয় গো। আধার করে রাখেনি মুখ, দিবারাত্র ভাঙছে না বুক। গভীর দুঃখ ইত্যাদি সব হাস্য মুখেই বয় গো। খনিকা কাব্যগ্রন্থের এই কবিতায় রবীন্দ্রনাথ যে ছবি তুলে ধরলেন, সত্যেন্দ্রনাথ দত্তের জীবন বুঝিবা এরই প্রতিচ্ছবি। জীবনের পরম এক শূন্যতা বোধ আপাত হাসি গান কবিতার গভীরে ছিল অন্তঃসলীলা। বন্ধু চারুবাবুর কাছে কোনো এক নিরালা মুহূর্তে এই নিঃসঙ্গতার কথা বলেছেন, জানিয়েছেন তার নারী সঙ্গবিহীন জীবনের কথা। একান্তে আপন মনোভার ব্যক্ত করেছিলেন এই বলে যে বিবাহিত হলেও তিনি চিরকুমার, স্ত্রী সহবাস সুখ বঞ্চিত। তার মামা কালীচরণ মিত্রের কথায় জানা যায়, তাদের বিবাহিত জীবনের এই চরম বঞ্চনাকে তিনি মেনে নিয়েছিলেন কারণ তার কাছে এ ছিল মাতৃ আজ্ঞা। শোনা যায় তার রোগা ছেলেকে নিয়ে মায়ের উৎকণ্ঠা ছিল প্রবল, তাই তিনি এই বিধান জারি করেছিলেন এবং পুত্রবধূকে নিজ পিত্রালয়ে থাকতে বাধ্য করেছিলেন। মাতৃবৎসল সন্তান বিনা প্রশ্নে সে বিধান মেনেছেন আজীবন। সত্যেন দত্তের বন্ধু চারুবাবুর কাছেও এটি তার চরিত্রের মহত্ব বলেই মনে হয়েছে। বন্ধুর স্বীকারোক্তি শুনে অভিভূত হয়ে তিনি তাকে প্রণাম করতে চেয়েছেন। আধুনিক মননে অবশ্য এই জীবন পর্ব প্রশ্নাতীত নয়। মাতৃ আজ্ঞা মেনেছেন কবি, কিন্তু তার মন না, সে মন বলেছে ভিন্ন কথা। ৭৪ এই কবিতায় ফুটে উঠেছে যে কথা কবির গভীর মনের কথা। দূর থেকে আজ ওগো তোমায় মনের কথা কই, নূতন খবর নেই কিছু আজ, মনের খবর বই। ভাবছি আমি কোথায় তুমি, হায় সে কত দূর, কোথায় শহর কলকাতা আর কোথায় কুসুমপুর। না জানি কি ভাবছো এখন, করছো কি বা কাজ, কার সাথে বা কইছো কথা, পড়েছ কোন সাজ। ইচ্ছা করে হাওয়ার ভরে তোমার কাছে যাই, করছো যে কি পিছন থেকে লুকিয়ে দেখি তাই। ইচ্ছা করে শুনতে তোমার বচন সোহাগের, ইচ্ছা করে
ইচ্ছা করে ঢের। একটু পিছিয়ে যাই তার কবিতা লেখার হাতে করিতে। তা কিন্তু ঘটেছিল অনুবাদ কবিতা দিয়ে। সে আরেক গল্প। তখন ক্লাস 9-এ মামা কালীচরণ মিত্র তার বন্ধুর সঙ্গে শেলির বিখ্যাত কবিতা স্কাইলার্ক এবং এই কবিতার হেমচন্দকৃত অনুবাদের ত্রুটি নিয়ে আলোচনা করছেন। বালক সত্যেন উপস্থিত সেখানে। আলোচনা শুনে নিজেই চাইলেন কবিতাটি অনুবাদ করতে। পরের দিন নির্ভুল অনুবাদ দেখালেন মামাকে। মামা তাতে এত খুশি যে O.W. হোমসের দ্য ওল্ড ম্যান লাভস কবিতাটিরও অনুবাদ করতে দিলেন ভাগ্নেকে। সত্যেন তাতেও তুখোড়। এই দুটো কবিতাই মামা তখন একটি সাময়িক পত্রে ছাপানোর ব্যবস্থা করেন। পরে আমরা দেখি অনুবাদ কবিতাও সত্যেন দত্তের কাব্য সম্ভারের আরেকটি স্তম্ভ। তীর্থ সলিল, তীর্থ রেণু আর মণিমঞ্জুষা, এই তিনটি হলো তার অনুবাদ কবিতার বই। তাও মূল কবিতার মতোই সুখপাঠ্য। প্রিয়া যাবে পাশে, হস্তে পেয়ালা, গোলাপের মালা গলে। কে বা সুলতান? তখন আমার গোলাম সে পদতলে। বলে দাও বাতি না জ্বালায় আজি আমোদের না হেসিমা। আজ প্রেয়সীর মুখচন্দ্রের আনন্দ পূর্ণিমা। আমাদের দলে শরাব যা চলে তাহে কারো নাহি রোষ। তবে ফুলময়ী তুমি না থাকিলে পরশিতে পারে দোষ। আমাদের এই প্রেমিক সমাজে আতর ব্যবহার নাই। প্রিয়ার কেশের সুরভিতে মোরা মগন সর্বদাই। স্বরের মুরলি শুনি আমি ওগো সমস্ত কান ভরি। আখি ভরি দেখি সুরার পেয়ালা, তব রূপ সুন্দরী। মূল কবিতা হাফেজের। তিনি নাম দেন প্রিয়া যাবে পাশে। বিখ্যাত ফরাসি কবি বোদলেয়ারের আমনি দুসয়ে সত্যেন দত্তের অনুবাদে হলো সন্ধ্যার সুর। ওই গো সন্ধ্যা আসিছে আবার, স্পন্দিত সচেতন। বৃন্তে বৃন্তে ধূপাধার সম ফুলগুলি ফেলে শ্বাস। ধ্বনিতে গন্ধে ঘূর্ণি লেগেছে, বায়ু করে হাহুতাস। সান্দ্র ফেনিল মূর্ছা শিথিল, নৃত্য আবর্তন। বৃন্তে বৃন্তে ধূপাধার সম ফুলগুলি ফেলে শ্বাস। শিহরি গুমরি বাজিছে বেহালা, যেন সে ব্যথিত মন। সান্দ্র ফেনিল মূর্ছা শিথিল, নৃত্য আবর্তন। সুন্দর ম্লান বেদিষু মহান, সীমাহীন নীলাকাশ। শিহরি গুমরি বাজিছে বেহালা, যেন সে ব্যথিত মন। অগাধ আধার নির্বাণ মাঝে নাহি পাই আশ্বাস। সুন্দর ম্লান বেদিষু মহান, সীমাহীন নীলাকাশ। ঘনীভূত নিজ শোনিতে সূর্য হয়েছে অদর্শন। অগাধ আধার নির্বাণ মাঝে নাহি পাই আশ্বাস। ধরার পৃষ্ঠে মুছে গেছে শেষ আলোকের লক্ষণ। ঘনীভূত নিজ শোনিতে সূর্য হয়েছে অদর্শন। স্মৃতিটি তোমার জাগিছে হৃদয়ে, পড়িছে আকুল শ্বাস। মজার কবিতাও লিখেছেন তিনি, যা ঠাঁই পেয়েছে তার হসন্তিকা কাব্যগ্রন্থে। জনপ্রিয় কোনো কবিতার অনুকরণে মজার প্যারোডি কবিতা লেখাতেও তিনি ছিলেন সিদ্ধহস্ত। এর মধ্যে রয়েছে মেঘনাদবধ কাব্যর প্যারোডি গল্প অম্বল সম্বরা কাব্য। অম্বলে সম্বরা যবে দিলা শম্ভু মালি, ওড্র কুলোদ্ভব মহামতি। বঙ্গধামে নিম্বসিম্বি গ্রামে, মধ্যাহ্ন সময়ে আহা। তিনতিরি পলাণ্ডু লঙ্কা, সঙ্গে সযতনে উচ্ছে আর ইক্ষু গুড় করি বিড়ম্বিত
অপূর্ব ব্যঞ্জন, মরি রান্ধিয়া সুমতি প্রপঞ্চ ফোড়ন দিলা মহা আড়ম্বরে, আম্বা করি পুনঃ ঢালিলা জামবাটি ভরি খাবো বলি। কহ দেবী তাম্বুরা বাদিনী, কোন জাম্বুবান হইল মুগ্ধতার ঘ্রাণে আচম্বিতে, জম্বুদ্বীপ হইল হরষিত। এহেন রসিক কবির সঙ্গে সুকুমার রায়ের ছিল ঘনিষ্ঠ বন্ধুত্ব। 1915 সালে তৈরি হলো মন্ডে ক্লাব, কারো কারো ভাষ্যে মন্ডা ক্লাব। বাঙালির পরিশীলিত হাস্যরসের নতুন দিগন্ত খুললেন যিনি, সেই সুকুমার রায় প্রতিষ্ঠাতাদের অন্যতম। যোগ দিলেন সত্যেন দত্ত। মন্ডে ক্লাবের জন্য লিখতে হবে গান। কে লিখবেন? আর কি, সত্যেন্দ্রনাথ। রবীন্দ্রনাথের আমাদের শান্তিনিকেতনের অনুসরণেই তৈরি হলো গান। সত্যেন দত্ত উত্তর কলকাতার মানুষ। তার মসজিদ বাড়ি স্ট্রিটের বাসা থেকে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির দূরত্ব কতটুকুই বা। ঠাকুরদা অক্ষয় দত্তও ছিলেন জোড়াসাঁকো পরিবারের মতোই ব্রাহ্ম সমাজের প্রথম দিকে নামী ব্যক্তিত্ব। অথচ রবীন্দ্রনাথের সঙ্গে প্রত্যক্ষ পরিচয় প্রথম ছিলই না সত্যেন দত্তের। সে হতে লেগেছিল বেশ কিছুটা সময়, কিন্তু কাব্য সরস্বতীর মঞ্জির মোহিত কবি তার হৃদয়ে পূজার আসনে বসিয়েছিলেন রবীন্দ্রনাথকে সঙ্গোপনে। কবি প্রতিষ্ঠা পাবার কালে তার তৃতীয় প্রকাশিত বই বেনু ও বীণা উৎসর্গ করলেন রবীন্দ্রনাথকে। এই সময় কিন্তু মুখোমুখি পরিচয় হয়ে ওঠেনি। লাজুক অন্তর্মুখী মানুষটি তাই সাহস পাননি উৎসর্গপত্রে রবীন্দ্রনাথের নামের উল্লেখের। উজ্জ্ব থাকলো নাম, শুধু লেখা হলো, যিনি জগতের সাহিত্যকে অলঙ্কৃত করিয়াছেন, যিনি স্বদেশের সাহিত্যকে অমর করিয়াছেন, যিনি বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ লেখক, সেই আলোক সামান্য শক্তিসম্পন্ন কবির উদ্দেশ্যে এই সামান্য কবিতাগুলি সসম্ভ্রমে অর্পিত হইল। এই উৎসর্গপত্র দেখে বন্ধু চারুচন্দ্র কৌতূহলী হয়ে সত্যেনকে জানতে চাইলেন, এই কবি কে? শেক্সপিয়ার না রবীন্দ্রনাথ? উত্তর পেলেন, দেশে এত বড় কবি থাকতে বিদেশের কবিকে উৎসর্গ করবেন কেন? রবীন্দ্র বিরোধীরা ছিল সদাই তার বিদ্রুপের লক্ষ্য। কবিতায় বারে বারে তাদের নিয়ে তির্যক হাসি মশকরা করেছেন। এমনকি এ নিয়ে একটা ঘটনা তো রীতিমতো সাড়া জাগানো। শোনা যায় সেকালের নামজাদা রবীন্দ্র বিরোধী কবি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের আনন্দ বিদায় নাটকটির প্রথম রজনীর অভিনয় হওয়ার কথা স্টার থিয়েটারে। খবর পেয়ে সত্যেন্দ্রনাথ বন্ধুদের নিয়ে গিয়ে সেই নাটকের প্রদর্শনী পণ্ড করে দিলেন। রবীন্দ্রনাথের 50 বছর পূর্ণ হল 1911 সালে। এই উপলক্ষে 1912-র 28শে জানুয়ারি বঙ্গীয় সাহিত্য পরিষদের উদ্যোগে কলকাতার টাউন হলে এই প্রথম তাকে দেশবাসীর পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হলো। সম্বর্ধনার প্রথম পরিকল্পনা ছিল সত্যেন্দ্রনাথের। তিনিই প্রথম এরকম একটা অনুষ্ঠানের ইচ্ছে প্রকাশ করেছিলেন বন্ধুদের কাছে। সে খবর রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর কানে যেতে তিনিও আগ্রহ প্রকাশ করলেন। তাঁরই চেষ্টায় তখন বঙ্গীয় সাহিত্য পরিষদের পক্ষ থেকে এই অনুষ্ঠান করা হলো। এই উপলক্ষে সত্যেন্দ্রনাথ লিখলেন কবি প্রশস্তি। এটি হাতির দাঁতের পুঁথিতে খোদাই করে দেওয়া হলো কবিকে। পরের বছর 1913, উপমহাদেশের ইতিহাসে যুগান্তকারী ঘটনা। পরাধীন দেশের কবিকে বিশ্বের সাহিত্য দরবার দিয়েছে সেরা কবির সম্মান। প্রাচ্যের কবির শিরে প্রতীচ্যের সেরা তাজ। সাহিত্যের নোবেল পেলেন রবীন্দ্রনাথ। খবর যখন সিন্ধুর এপারে এসে পৌঁছল, হর্ষে পুলকে উচ্ছ্বাসে সত্যেন্দ্রনাথ একেবারে মেতে উঠলেন। বহুদিন ধরে তিনি যে বন্ধুদের কাছে এই প্রত্যাশাই জানিয়ে আসছেন, রবীন্দ্রনাথকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। সে খবর যখন সত্যি হলো, আনন্দের জোয়ারে ভাসলেন তিনি। কবি তখন শান্তিনিকেতনে। 3 বন্ধু মিলে তাকে পাঠালেন অভিনন্দন বার্তা। কি লেখা হলো তাতে? নোবেল প্রাইজ কনফার্ড অন ইউ, আওয়ার কনগ্রাচুলেশনস, মণিলাল, সত্যেন্দ্র, চারু। এই টেলিগ্রাম আজও শান্তিনিকেতনে রবীন্দ্র ভবনের সংগ্রহশালায় সযত্নে রাখা আছে।
পরে শান্তিনিকেতনে এই উপলক্ষে সংবর্ধনা সভায় যে অভিনন্দন পত্র পাঠ করা হয়েছিল তার মুসাবিদাও করেছিলেন সত্যেন্দ্রনাথ। 1915 সাল রবীন্দ্রনাথের সঙ্গে সত্যেন্দ্রনাথ গেলেন কাশ্মীর। ভূস্বর্গে সেই দেখলেন জাফরানের ফুল, আর তাকে নিয়ে লিখলেন, ও কি ফুটলো গো ফুটলো দিগন্ত ভরি, কারা জাগলো ধূসর ধুলি শয্যা পরি, এ কি ভান্ডারে হাট করে ধন লোটানো, এ কি চাষ দিয়ে রাস করে ফুল ফোটানো, আমি চলবো কি, চললে যে ফুল মারাবো, শেষে সাত করে ভুল করে দিক হারাবো, আখি রঙ্গে পতঙ্গের ধাই পিছনে, নীলে ডুব দিয়ে যায় মিলে কোন গগনে, এ কি চঞ্চলতার ডানা বৃন্তে বাঁধা, এ কি মূর্ছনাময় গীতি মৌনে সাধা, এ কি স্নিগ্ধ দীপান্বিতা পাপড়ি আলোর, এ কি নীল নাগিনীর মরি চক্ষের লোর। এই কবিতার ছন্দ তোটক। সংস্কৃত ছন্দকে বাংলায় আমদানি করতে ভাষা অনেকটাই তৎসমবহুল, কিন্তু ছবিটি একেবারে আমাদের গ্রামের মাঠের। এখানেই তিনি সত্যেন্দ্রনাথ দত্ত, অলৌকিক ছন্দের ভাষায় এক লৌকিক চিত্র এঁকে দেওয়া কবি। এমন অনেক সংস্কৃত ছন্দ বাংলায় এনেছেন তিনি, যেমন মেঘদূতের মন্দাক্রান্তা, যক্ষের নিবেদন কবিতায়। এখানে মন্দাক্রান্তার রীতিকে নিয়ে যেন ভাঙা গড়ার খেলায় মেতেছেন তিনি। পিঙ্গল বিউভল ব্যথিত নভতল, কই গো কই মেঘ উদয় হও, সন্ধ্যার তন্দ্রার মূরতি ধরি, আজ মন্দ্র মন্থর বচন কও, সূর্যের রক্তিম নয়নে তুমি মেঘ দাও হে কজ্জল, পাড়াও ঘুম, বৃষ্টির চুম্বন বিথারি চলে যাও, অঙ্গে হর্ষের পুরুক ধূম, বৃক্ষের গর্ভেই রয়েছে আজও যেই, আজ নিবাস যার গোপন লোক, সেই সব পল্লব সহসা ফুটিবার সৃষ্ট চেষ্টায় কুসুম হোক, গ্রীষ্মের হোক শেষ, ভরিয়া সানুদেশ স্নিগ্ধ গম্ভীর উঠুক তান, যক্ষের দুঃখের করহে অবসান, যক্ষ কান্তার জুড়াও প্রাণ, শৈলের পৈঠায় দাঁড়ায় আজি হায়, প্রাণ উধাও ধায় প্রিয়ার পাশ, মূর্ছার মন্তর ভরিছে চরাচর, ছায় নিখিল কার আকুল শ্বাস, ভরপুর অশ্রুর বেদনা ভারাতুর, মৌন কোন সুর বাজায় মন, বক্ষের পঞ্জর কাঁপিছে কলেবর, চক্ষে দুঃখের নীলাঞ্জন, রাত্রির উৎসব জাগালে দিবসেই, তাই তো তন্দ্রায় ভুবন ছায়, রাত্রির গুণ সব দিনেরে দিলে দান, তাই তো বিচ্ছেদ দ্বিগুণ, হায় ইন্দ্রের দক্ষিণ বাহুসে তুমি দেব, পূজ্য লও মোর পূজার ফুল, পুষ্কর বংশের চূড়া যে তুমি মেঘ, বন্ধু দৈবের ঘুচাও ভুল। সেই সময় রবীন্দ্র ঘরানা থেকে সম্পূর্ণ মুক্ত হয়তো কোনো কবিই ছিলেন না, কিন্তু সত্যেন্দ্রনাথ নিজের কবিতাকে এই বলয়ের বাইরে নিয়ে যেতে পেরেছেন। হয়তোবা তাঁর জীবন চর্চার ও জীবন বোধের অনুপরমাণুর মধ্যে রসদ কুড়িয়ে। বাক্স মুখে সামনে ঝুঁকে, বাই বাঁচিয়ে ডাইনে রুখে, বুক দে টানো বৈঠানো, 7-17 কোপ কোপানো, হাড় বিরুনো খেজুরগুলো ডাইনে যেন ঝামুর চুলো, নাচতে ছিল সন্ধ্যা গমে, লোক দেখে কি থমকে গেল, জমজমাটে জাঁকিয়ে ক্রমে, রাত্রি এলো রাত্রি এলো। কিন্তু সত্যেন তার লৌকিক চিত্রকল্প ছাপিয়ে অনেক অনেক উঁচুতে এক অলৌকিক জগতে চলে যান, সেই দূরের পাল্লাতেই রাত্রির বর্ণনায়। কেবল তারা, শেষে শিরে মানিক পাড়া,
হিসাব নাহি সংখ্যা নাহি, কেবল তারা যেথায় চাহি। কোথায় এলো নৌকাখানা, তারার ঝড়ে হই রে কানা। পথ ভুলে কি এই তিমিরে নৌকা চলে আকাশ চিরে? জ্বলছে তারা, নিপছে তারা, মন্দাকিনীর মন্দ সোতায়। যাচ্ছে ভেসে যাচ্ছে কোথায়, জোনাক যেন পন্থা হারা। তারাই আজি ঝামর হাওয়া, ঝামর আজি আধার রাতি। অগুন্তি অফুরান তারা, জ্বালায় যেন জোনাক বাতি। কালো নদীর দুই কিনারে কল্পতরু কুঞ্জ কিরে, ফুল ফুটেছে ভারে ভারে, ফুল ফুটেছে মানিক হিরে। বিনি হাওয়ায় ঝিলমিলিয়ে পাপড়ি মেলে মানিক মালা। বিনি নাড়ায় ফুল ঝরিছে, ফুল পড়িছে জোনাক জ্বালা। চোখে কেমন লাগছে ধাঁধা, লাগছে যেন কেমন পাড়া। তারাগুলোই জোনাক হলো, কিংবা জোনাক হলো তারা। নিথর জলে নিজের ছায়া, দেখছে আকাশ ভরা তারায়। ছায়া জোনাক আলিঙ্গিতে, জলে জোনাক দিশা হারায়। রবীন্দ্রনাথ তার খনিকা কাব্যগ্রন্থের ভূমিকায় এক জায়গায় বলছেন, খনিকায় আমি প্রথম ধারাবাহিকভাবে প্রাকৃত বাংলা ভাষা ও প্রাকৃত বাংলা ছন্দ ব্যবহার করিয়াছিলাম। তখন সেই ভাষার শক্তি, বেগ ও সৌন্দর্য প্রথম স্পষ্ট করিয়া বুঝি। দেখিলাম এ ভাষা পাড়া গেয়ে টাট্টু ঘোড়ার মতো কেবলমাত্র গ্রাম্য ভাবের বাহন নয়, ইহার গতিশক্তি ও বহন শক্তি কৃত্রিম পুঁথির চেয়ে স্পষ্ট। আর এই প্রাকৃত বাংলা ভাষা ও প্রাকৃত বাংলা ছন্দ ব্যবহারেই সত্যেন দত্ত পথিকৃৎ। বলা যায় এই বিশেষ ক্ষেত্রে সত্যেন্দ্রনাথের থেকে কবি কুমুদরঞ্জন, কালিদাস রায়, এমনকি নজরুলও কাব্য প্রেরণা ও লৌকিক ভাষা দীক্ষা নিতে দ্বিধা করেননি। অতি পরিচিত গ্রাম্য প্রত্যক্ষ বাস্তবের মধ্যে রূপময়তার অনুভব তার অসামান্যতা। ভাষার জাদুকাঠি দিয়ে বস্তুনিষ্ঠ স্বপ্নচারিতার হাত ধরে রবীন্দ্রনাথ পরবর্তী বাংলা কবিতা নতুন পরিণতি লাভ করল। এভাবেও হয়তো এই রীতির চূড়ান্ত ফসল কবি জীবনানন্দ দাশ। সত্যেন্দ্র তাই বাংলা কবিতার ইতিহাসে রয়েছেন তার দৃপ্ত সৌরভ নিয়ে, তার চম্পার মতো। রবীন্দ্রনাথ যাকে তার লাভার্স গিফটের একটি কবিতায় অনুবাদ করলেন। আমারে ফুটিতে হলো বসন্তের অন্তিম নিঃশ্বাসে, বিষণ্ণ যখন বিশ্ব, নির্মম গ্রীষ্মের পদানত। রুদ্র তপস্যার বনে, আধো ত্রাসে আধেক উল্লাসে, একাকী আসিতে হলো সাহসিকা অপ্সরার মতো। I opened my bud when April breathed her last and the summer scorched with kisses the unwilling earth. I came half afraid and half curious, like a mischievous imp peeping at a hermit's cell. বনানী শোষণক্লিষ্ট মর্মরে উঠিল একবার, বারেক বিমর্ষ কুঞ্জে শোনা গেল ক্লান্ত কুহুস্বর। জন্ম যবনিকা প্রান্তে মেলি নবনেত্র সুকুমার, দেখিলাম জল স্থল শূন্য, শুষ্ক, বিহ্বল, জর্জর। I heard the frightened whispers of the despoiled woodland, and the kokil gave voice to the languor of the summer. Through the fluttering leaf curtain of my birth chamber, I saw the world grim, grey, and haggard. ধীরে এনো বাহিরিয়া উষার আতপ্ত কর ধরি, মূর্ছে দেহ মোহে মন, মুহুর্মুহ করি অনুভব। সূর্যের বিভূতি তবু লাবণ্যে দিতেছে তনু ভরি। দিন দেবে নমস্কার, আমি চম্পা সূর্যেরই সৌরভ।
Yet boldly I came out strong with the faith of youth, quaffed fiery wine from the glowing bowl of the sky, and proudly saluted the morning. I, the champa flower, who carried the perfume of the sun in my heart.